হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হাওড়া ময়দান টু নবান্ন, 4 দফা দাবিতে চাকরি হারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। চারপাশে কড়া নিরাপত্তা, মোতায়েন প্রচুর পুলিশ। টানা বৃষ্টিতে জল থইথই অবস্থা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহে দ্বিতীয় দিন মঙ্গলবার আরও বাড়ল বৃষ্টি। জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা, পথে পরিবহন অপর্যাপ্ত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহরতলির স্বাভাবিক জনজীবন। কলকাতার একাধিক এলাকা জলমগ্ন, দুর্ভোগে যাত্রীরা। এক নাগাড়ে বৃষ্টি, জমা জলে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে ব্যাহত উত্তর ও দক্ষিণ শহরতলি ট্রেন চলাচল। 14টি দেশকে শুল্ক চিঠি পাঠানোর পরেই ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলেই জানান তিনি। সোমবার রাতভর 14টি দেশকে নতুন শুল্ক জানিয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তালিকায় রয়েছে ভারতের 2 পড়শি রাষ্ট্র বাংলাদেশ এবং মায়ানমারও। তারপর থেকেই নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য আলোচনা নিয়ে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ সারেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। চীনের সঙ্গেও চুক্তি হয়ে গিয়েছে আমাদের। ট্রাম্পের দাবি, বাণিজ্যিকভাবে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে ইতিমধ্যে আলোচনা এগিয়ে গিয়েছে। বাকি দেশগুলি যদি আমেরিকার শর্ত পূরণ না করে তবে তাদের নতুন শুল্ক বিজ্ঞপ্তি ধরানো হবে। যে দেশগুলিকে চিঠি পাঠাচ্ছেন ট্রাম্প, তাদের সঙ্গে আসলে আমেরিকার কোনো বাণিজ্যিক বোঝাপড়া হয়ে ওঠেনি। সেই কারণেই নিজেদের সিদ্ধান্ত চিঠি দিয়ে ওই দেশগুলিকে পাঠিয়ে দিচ্ছে হোয়াইট হাউস। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, অন্য যে দেশগুলির সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের সঙ্গে আমরা কোনো চুক্তি করতে পারবো বলে মনে হচ্ছে না। তাই আমরা তাদের শুধু একটি করে চিঠি পাঠাচ্ছি। ওই দেশগুলিকে কত শতাংশ শুল্ক দিতে হবে তা জানিয়ে দিতে আমরা বিভিন্ন দেশকে চিঠি পাঠাচ্ছি। এর আগে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সময়ও ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। চীনের পরেই সম্ভবত ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলতে পারে আমেরিকা, এমনটাও আভাস দিয়েছিলেন তিনি। তবে তা এখনো হয়ে ওঠেনি। বস্তুত সোমবার রাত থেকে বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান এবং মালয়েশিয়া। প্রতিটি দেশকেই প্রায় একই মর্মে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে আমেরিকার বাজারে ওই দেশগুলির পণ্যের ওপর কত শতাংশ হারে শুল্ক ধার্য হবে তা ওই চিঠিতে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলি যদি কোনো পাল্টা শুল্ক ঘোষণা করে তবে আমেরিকাও শুল্কের পরিমাণ বৃদ্ধি করবে। সোমবার হোয়াইট হাউসে ভারত বাণিজ্য চুক্তি নিয়ে মন্তব্য করলেও সেটি নিয়ে বিশদে কোনো কথা ব্যাখ্যা করেননি আমেরিকার প্রেসিডেন্ট। তার দাবি, নয়াদিল্লি ওয়াশিংটন চুক্তি প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। আমেরিকার প্রতিনিধি দল ভারত ঘুরে গিয়েছে, ভারতের প্রতিনিধি দলও আমেরিকায় গিয়েছে। একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে রয়েছে আলোচনার জন্য। সম্প্রতি সূত্র মারফত জানা যায়, বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে দুদেশ সহমত হলেও কৃষিজাত পণ্য সহ কিছু ক্ষেত্রে আমদানি শুল্ক নিয়ে মতবিরোধ রয়েছে। তবে ভারত যে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী তা কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলির উপর কি অতিরিক্ত 10% শুল্ক চাপাবে আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সকে সরাসরি হুমকি দেওয়ার পর থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক এই জোটের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলি। যদিও আমেরিকার এক আধিকারিক সূত্রের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সূত্রের দাবি, ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলির ওপর এখনই 10% অতিরিক্ত শুল্ক চাপানোর পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। তবে ব্রিক্সের কোনো সদস্য যদি আমেরিকা বিরোধী নীতি গ্রহণ করে সেক্ষেত্রে পরবর্তী চিন্তাভাবনা করবে আমেরিকা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমেরিকার ওই সূত্র রয়টার্সকে বলেন, একটি সীমা স্থির করা হচ্ছে। যদি আমেরিকা বিরোধী কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে তাদের উপর শুল্ক চাপানো হবে। অর্থাৎ ওই সূত্র বুঝিয়ে দিচ্ছেন, ব্রিক্স সদস্যদের চাপে রাখার জন্যই ট্রাম্প ওই হুঙ্কার দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হোয়াইট হাউস থেকে ব্রিক্স শুল্ক সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। গত রবিবার ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়। সেখানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ওই সম্মেলনের শেষে 31 পাতার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ব্রিক্স। ওই বিবৃতিতে 13 জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের নিন্দা জানানো হয়, যদিও আমেরিকা বা ইসরায়েলের নাম উল্লেখ ছিল না সেখানে। বিবৃতিতে উঠে আসে শুল্কের প্রসঙ্গ। ব্রিক্স জানিয়েছিল বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়। এক্ষেত্রে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ ছিল না। ব্রিক্সের ওই যৌথ বিবৃতির পরেই ট্রাম্প সমাজ মাধ্যমে একটি পোস্টে সরাসরি নিশানা করেন ব্রিক্সকে। সেখানে তিনি লেখেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এরপর থেকেই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। আন্তর্জাতিক এই জোটের মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। গত বছর ইরান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহীও এই জোটের সঙ্গে যুক্ত হয়। ঘটনাচক্রে সোমবার ট্রাম্প যে 14টি দেশকে শুল্ক চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে ব্রিক্সের 2টি দেশ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াও রয়েছে। 2 দেশের ক্ষেত্রেই গত এপ্রিলে শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প, সেটি বজায় রেখেছেন। নতুন করে কিছু যুক্ত করা হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে 30% এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 32% শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। হরপাবানে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওই প্রদেশে দুর্যোগে মৃতের সংখ্যা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত হরপাবানে মৃত্যু হয়েছে 91 জনের, নিখোঁজ এখনো অনেকে। তবে এখনো টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি মাথায় নিয়ে চলছে উদ্ধার কাজ। মৃতদের মধ্যে 28 জনই শিশু। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ পশ্চিম অঞ্চল। সেই অঞ্চলে গুয়াদালুপে নদীতে হরপা বান আসায় জলের তলে ভেসে যান অনেকেই। তারপর থেকেই শুরু হয় উদ্ধার কাজ। জীবিত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে অনেকের দেহ মিলেছে। কারো দেহ ঝুলছে গাছের ডালে, কারো দেহ আবার পড়ে নদীর চরে। শনিবার জানা গিয়েছিল 24 জনের দেহ উদ্ধার হয়েছে। তবে তারপরে গত দুদিনে আরো অনেক দেহ পেয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, টেক্সাসের পরিস্থিতির ওপর নজর রাখা রয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই টেক্সাসে যাবেন বলেও জানান ক্যারোলিন। এছাড়াও দুর্যোগপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয় হোয়াইট হাউসের তরফে। সপ্তাহান্তের ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর ধারে তাঁবুতে ছিল একটি স্কুলের ছাত্রীরা। জানা গিয়েছে ওই ক্যাম্পে যাওয়া সব ছাত্রীরই মৃত্যু হয়েছে। কয়েকদিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে নাগারে ভারী বর্ষণের জেরে মাত্র 45 মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর 26 ফুট বৃদ্ধি পায়। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বউবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা বেশ কিছু জায়গায় জলমগ্ন। কাকুরগাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙ্গা আন্ডারপাসেও জমেছে জল। কোথাও কোথাও গোড়ালি অবধি তো কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমতে শুরু করেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কম বেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথও জলমগ্ন। কলকাতা পৌরসভা সূত্রে খবর, প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বউবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। আর এই সমস্ত এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে। ওই সময় কলকাতার নিকাশি লকগেটগুলি বন্ধ করে দেওয়া হবে। ফলে জল নামতে আরও অনেকটা সময় লাগতে পারে বলে কলকাতা পৌরসভা সূত্রে খবর। সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় সারাদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তারপরে রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসীর। মঙ্গলবার সকাল হতেই দেখা গিয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করে দিয়েছে। মঙ্গলবারও সারাদিন ধরেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে।
কলকাতাতে সোমবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে, যার ফলে শিয়ালদা মেন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলাচল করছে, ফলে সকালের বৃষ্টির দুর্ভোগের মধ্যেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে অফিস যাত্রীদের। রাস্তাতেও জল জমে থাকার কারণে গাড়ি চলছে ধীর গতিতে। শহরের বেশ কিছু জায়গায় ফুটপাতও জল জমে গিয়েছে, ফলে পথচারীদেরও যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এক নাগাড়ে টানা বৃষ্টি, জল জমে থই থই কলকাতার বিস্তীর্ণ অংশ। জমা জলে বিপর্যস্ত ট্রেন পরিষেবাও। বৃষ্টির জেরে রেল লাইনে জল জমে ব্যাহত উত্তর ও দক্ষিণ শহরতলি ট্রেন চলাচল। আষাঢ়ে গপ্প নয়, আষাঢ়ের টানা বর্ষণেই জল ছবি জল করছে গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার তা আরও বাড়ল। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা। পথে পরিবহন অপর্যাপ্ত, সকাল থেকেই কাজে বেরিয়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বৃষ্টির তোড়ে রেল লাইনে জল জমে ব্যাহত উত্তর ও দক্ষিণ কলকাতার ট্রেন চলাচল। দিনভর এমনই দুর্ভোগ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। তবে আশার কথা এই যে নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। আগামী 2-1 দিনে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। মঙ্গলবার সকালটা মোটেই মঙ্গলজনক নয় দক্ষিণবঙ্গে। ভোর থেকেই টানা বৃষ্টিতে কলকাতার চেনা সেই জলযন্ত্রণার চিত্রটা পুনরাবৃত্তি হচ্ছে। শহরের একাধিক রাস্তায় জল জমে, যান চলাচল ব্যাহত। যদিও কলকাতা পৌরসভার তরফে জমা জল নিয়ে নজরদারি চলছে। আধিকারিকেরা সর্বক্ষণ সেদিকে নজর রেখে অতিরিক্ত জমা জল নিষ্কাশনের ব্যবস্থাও করেছেন, কিন্তু একটানা বৃষ্টিতেই সেই কাজ বারবার বাধার মুখে পড়ছে। দক্ষিণে রাসবিহারী, বেহালা, বালিগঞ্জ থেকে উত্তরে ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙ্গা সমস্ত জায়গায় জলে থই থই। বাস, ট্রাম, ট্যাক্সি চলাচলের সমস্যা, ফলে কাজে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হচ্ছে। এদিকে রেলপথেও জলযন্ত্রণা। শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখার রেল লাইনের একটা বড় অংশ ডুবেছে জলে, যার জেরে ট্রেন চলাচল সকাল থেকেই ব্যাহত। এদিকে ব্যারাকপুর, টিটাগড়, অন্যদিকে ডায়মন্ড হারবার, ক্যানিং লাইনে ট্রেন চলছে অতি ধীর গতিতে। রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে নিম্নচাপের কাঁটায় এত দুর্ভোগ। এভাবেই ভারী বর্ষণ মাথায় নিয়ে দিনটা কাটবে বলে ইঙ্গিত আবহবিদদের। বুধবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে। তারপর থেকেই ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়ে, দ্বিতীয় দিনে তা আরও বাড়ল। টানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা, বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। দিনভর এমনটাই পরিস্থিতি জারি থাকবে বলে জানালো হাওয়া অফিস। টানা বর্ষণে জল থই থই অবস্থা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়েই, দ্বিতীয় দিন মঙ্গলবার আরও বাড়ল বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা, পথে পরিবহন অপর্যাপ্ত, সকাল সকাল কাজে বেরিয়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। দিনভর এমনই দুর্যোগ পরিস্থিতির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। তবে আশার কথা এই যে নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। আগামী 2-1 দিনে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে কলকাতার চেনা জল যন্ত্রণা চিত্রটা পুনরাবৃত্তি হয়েছে। শহরের রাস্তায় রাস্তায় জল জমেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। যদিও কলকাতা পুরসভার তরফে জল জমা নিয়ে নজরদারি চলছে। আধিকারিকরা সর্বক্ষণ সেদিকেই নজর রেখে অতিরিক্ত জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন, কিন্তু একটানা বৃষ্টিতে সেই কাজ বারবার বাধার মুখে পড়ছে। বাস, ট্রাম, ট্যাক্সিতে চলাচলের সমস্যা হচ্ছে, ফলে কাজে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকটাই দেরি হচ্ছে মানুষের। এদিকে রেলপথেও জলযন্ত্রণা। রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা যাচ্ছে নিম্নচাপের কাঁটায় এত দুর্ভোগ। আজ এইভাবেই ভারী বর্ষণ মাথায় নিয়ে দিনটা কাটবে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের। বুধবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে। তারপর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়, সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কোথায় কতটা বৃষ্টি হলো দেখুন। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কম বেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথ জলমগ্ন হয়ে পড়েছে। রাতভর টানা বৃষ্টিতেই শহরে নৌকো ভাসছে না ঠিকই, তবুও মঙ্গলবারের সকালটা খানিকটা আদরের। মেঘের ওজন কমে কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত। নিম্নচাপের অবিরাম ধারাপাতে সকাল 6টা পর্যন্ত দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে সবথেকে বেশি 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গড়িয়ার কামটাহড়িতে 53 মিলিমিটার, মোমিনপুরে 38, বালিগঞ্জে 35, ঢাপায় 34, ঠনঠনিয়া, মণিকতলা, তপস্যায় 31, কালীঘাটে 28, বিহালায় 27 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার অফিস জানিয়েছে বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বাড়বে। বেলা 11:55 গঙ্গার জলস্তর হয় 16.5 ফুট, অর্থাৎ 5.03 মিটার। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত গঙ্গার ধারে লকগেটগুলি বন্ধ ছিল। রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়, আর সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা, যার প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কলকাতাতে সোমবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে। এর ফলে শিয়ালদার মেন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমতেও শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই কিছু ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলাচল করছে। সোমবারও কলকাতা শহরতলিতে প্রায় সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে। তারপর রাতভর বৃষ্টিতে মঙ্গলবারও জলযন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসীর, বিশেষ করে অফিস যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় পাক খাচ্ছে নিম্নচাপ, যার জেরে লাগাতার বৃষ্টি। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়েছে ডিভিসি। দানা বাজছে প্লাবনের আশঙ্কা। রাজ্য জুড়ে দানা বাজছে জলাতঙ্ক, তবে রোগ নয়, বন্যার ভয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় পাক খাচ্ছে নিম্নচাপ, যার জেরে লাগাতার বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, একে নিম্নচাপ, তার সঙ্গে আবার দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখাও। সব মিলিয়ে জেরবার অবস্থা। তার মধ্যেই আবার গোদের উপর বিস্ফোরা হয়েছে ডিভিসি। দানা বাজছে প্লাবনের আশঙ্কা। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে 46,000 কিউসেক জল ছেড়েছে তারা। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়া হয়েছে 40,000 কিউসেক জল, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা। স্থানীয় সূত্রে খবর, গতকাল পর্যন্ত বৃষ্টির দাপটে দুর্গাপুর ব্যারেজ থেকে 40,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। কিন্তু মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টির কারণে বাড়তি জল জমেছে দুর্গাপুরে, যার জেরে আরও 6,000 কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। বরাবরই ডিভিসির এই জল ছাড়ার প্রবণতার মাশুল গুনেছে হাওড়া হুগলি জেলার বাসিন্দারা। ভেসে গিয়েছে চারপাশ, নষ্ট হয়েছে ফসল। ডিভিসির বিরুদ্ধে খড়গহস্তে আসরে নামতে দেখা গিয়েছে রাজ্য সরকারকেও। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখন এর পরিমাণ টের না পাওয়া গেলেও ভয় যে একটা রয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব ঘোষণা অনুসারে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের সদস্য। সেই মতো মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে ভিড় জমাতে শুরু করেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। দুপুর 2টোর পরে বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া বঙ্কিম সেতুর নিচ থেকে তাদের এই অভিযান শুরু হয়। অভিযানে অংশগ্রহণকারীরা দাবি করেন, অবিলম্বে 3,394 শিক্ষাকর্মীদের স্কুলে ফেরাতেই হবে এবং চাকরিতে ফেরাতে যোগ্য শিক্ষাকর্মীদের তালিকার রিভিউ পিটিশন প্রকাশ করতে হবে। এই সহ একাধিক দাবি নিয়ে ধীরে ধীরে মিছিল এগোতে থাকে। একই সঙ্গে চাকরিহারারা জানান, যে মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হবে, সেখানেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করবেন। আমরা চাইছি যোগ্য শিক্ষাকর্মীদের সহিত মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নবান্ন সভা গিয়ে সাক্ষাৎ করুন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং তাদের যোগ্যতার সার্টিফাইড লিস্ট সহ অন্যান্য দাবি পূরণের মধ্যে দিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে যারা চাকরি অর্জন করেছিল তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থাকে প্রশস্ত করুন। ভোটমুখী বিহারে বিরোধী শিবিরকে টক্কর দিতে বড় চমক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিহারের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ চালু করা হবে সরকারের তরফ থেকে।
বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৩৫% আসন সংরক্ষিত থাকবে মেয়েদের জন্য। মঙ্গলবার এমনটাই জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ বলেন, মহিলা চাকরি প্রার্থী যারা বিহারের আসল বাসিন্দা তাদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদের জন্য বিশেষ ৩৫% সংরক্ষণ থাকবে। পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নীতিশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার। মঙ্গলবার মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে পাটনায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন নীতিশ। ওই বৈঠকেই এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিহারের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে বিহার যুব কমিশন গঠন করা হবে। বিহারের যুব সমাজকে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই কমিশন। তাছাড়া যুব সমাজের শিক্ষা, চাকরি বাকরির বিষয়টি দেখভাল করার পাশাপাশি তাদের উন্নতির বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন কমিশনের সদস্যরা। সপ্তাহ দুয়েক আগেই বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতিশ। এতদিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে 400 টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে 1100 টাকা করা হয়, অর্থাৎ 1 লাফে 700 টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়। নীতিশ জানান, জুলাই মাস থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। 2016 সালে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ। মূলত সেই রাজ্যে চোলাই মদ বিক্রি রুখতেই এই কঠোর পদক্ষেপ করেন তিনি। তারপরে অবশ্য বিহারে চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার এও সত্য যে সরকার মদ নিষিদ্ধ করায় মহিলারা হাত উপুর করে ভোট দিয়েছে নীতিশকে। অনেকেই মনে করেন এই ভোট ব্যাংকের জোরেই একাধিকবার জোট বদলেও নিজের কুর্সি টিকিয়ে রেখেছেন জেডিইউ প্রধান নীতিশ। মহিলাদের জন্য সংরক্ষণের কথা ঘোষণা করেও আদতে মহিলা ভোট টানতে নীতিশ কৌশলী চাল চালবেন বলে মনে করা হচ্ছে। বিহারে ক্ষমতাসীন জেডিইউর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট এনডিএর শরিক। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডে বড় পদক্ষেপ বিহার পুলিশের। অভিযুক্ত বিকাশ ওরফে রাজাকে এনকাউন্টারে খতম করল বিহারের পুলিশের এসটিএফ। ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডের তদন্তে বড় পদক্ষেপ বিহার পুলিশের। এই খুনের ঘটনায় অভিযুক্ত অস্ত্র সরবরাহকারী বিকাশ ওরফে রাজাকে এনকাউন্টারে খতম করল বিহার পুলিশের এসটিএফ। মঙ্গলবার এই অভিযান চালানো হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, রাজার গোপন ডেরায় অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। পাল্টা জবাবে মৃত্যু ঘটে তার। নির্বাচনের আগেই হত্যাকাণ্ডের ঘটনায় বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধী শিবিররা। গোটা ঘটনার তদন্তে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে শুটার উমেশকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছিল তাকে। উমেশকে জেরা করে জানা যায়, গোপাল খেমকাকে হত্যা করতে 3.5 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। সেই সূত্রেই উঠে আসে অস্ত্র সাপ্লায়ার রাজার নাম। সূত্রের খবর, মঙ্গলবার সকালে পাটনার মাল সালামি থানা এলাকার পাটনা ঘাটের রাজার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেখানেই দুই তরফের মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ের পর পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোপালের ঘনিষ্ঠ কেউ তাকে খুন করতে উমেশকে 3.5 লক্ষ টাকা দিয়েছিল। উল্লেখ্য, গত 4 জুলাই রাতে পাটনার গান্ধী ময়দান এলাকায় রাম গোলাম চকের কাছে হত্যা করা হয় ব্যবসায়ী গোপাল খেমকাকে। গাড়ি থেকে নামতেই তাকে গুলিতেই ঝাঁঝরা করে দেয় হত্যাকারীরা। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বিহারে। ব্যবসায়ী গোপাল বিজেপির সক্রিয় সদস্যও ছিলেন। পুলিশ জেনেছে তাকে হত্যা করতে রীতিমতো 1 সপ্তাহ ধরে এলাকায় রেইকি করে হত্যাকারী উমেশ। 6 বছর আগে একইভাবে খুন করা হয়েছিল গোপালের ছেলেকেও। হাই নিউজ নেটওয়ার্ক। হায়দ্রাবাদের বাসিন্দা ওই দম্পতি 2 সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। গত সপ্তাহে আমেরিকা নিবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে আটলান্টায় গিয়েছিলেন ওই পরিবার। সোমবার ডালাসে ফিরছিলেন তারা। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। গ্রিন কাউন্টির কাছে রাস্তার ভুল দিক দিয়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে মুখোমুখি তাদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া জ্বলন্ত গাড়ির ভেতরে আটকে পড়ে 4 সদস্যের পরিবার। সেখানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় 2 শিশু সহ 4 জনের। তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে রেল লাইন পার হওয়ার সময় স্কুল বাসে ধাক্কা ট্রেনের। এই ঘটনায় অন্তত 2 জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে রেল লাইন পার হওয়ার সময় স্কুল বাসে ধাক্কা ট্রেনের। এই ঘটনায় অন্তত 2 জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 7টা নাগাদ 5 জন পড়ুয়াকে নিয়ে সেমাঙ্গুপামের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল বাসটি। সেই সময় একটি ট্রেন এসে বাসে ধাক্কা মারে। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় প্রায় 50 মিটার দূরে ছিটকে যায় বাসটি। তাছাড়া দ্রুত গতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল সংখ্যক রেল পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 2 পড়ুয়ার মৃত্যু ঘটে। গাড়ির চালক সহ বাকি 3 পড়ুয়া অত্যন্ত সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। Today, early morning, around 7:40 a.m., then train towards from Viluppuram to Mailadure passenger crossing Semangupam level crossing, that is hit by one school van where 4 students and 1 driver, 4 students were boarded. So in that, one student died on the spot. Another student was died in the hospital. So 2 casualties. So another 2 students and a driver is getting treatment in GH Kadalur. So further investigation is going on by railway police and railway authorities. রেল পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকদের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাড়াহুড়ো করে রেললাইন পেরোতে যাওয়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে লেভেল ক্রসিং এর প্রহরী ঘুমিয়ে পড়তেই এমন দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এই অবস্থায় রেলের উদাসীনতা নিয়েও সরব হয়েছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।